বাংলার এক প্রত্যন্ত ঘুমন্ত গ্রাম, নাম তার নিশ্চিন্দিপুর। আর সেই গ্রামেরই এক প্রান্তিক হতদরিদ্র চাষি হল রতন। রতনের জীবনটা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ইছামতি নদীর মতোই সহজ, সরল আর ধীরগতির। দিনের আনে দিনের খায়। পৈতৃক সূত্রে পাওয়া এক চিলতে জমি তার সম্বল। সেই কাক ডাকা ভোরে লাঙল কাঁধে বেরিয়ে পড়ে সে। কড়া রোদে পিঠ পুড়িয়ে মাটি চষে। দুপুরে যখন সূর্য মাথার উপর আগুন ঝরায়, তখন রতনের দেখা মেলে নদীর বুকে। ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় বসে জাল ফেলে মাছ ধরে সে। আবার বিকেল গড়ালে গ্রামের নদীর চরে গরু ছাগল চড়াতে নিয়ে যায়। তখন নদীর স্নিগ্ধ বাতাসে বটের ছায়ায় বসে সে তার প্রাণের চেয়েও প্রিয় বাঁশিটা বের করে। বাঁশির করুণ মিষ্টি সুরে যেন গোটা গ্রামের ক্লান্তি দূর হয়ে যায়। রতন এক অদ্ভুত মায়াবী জগতের মানুষ। শহরের জটিলতা যার ধারের কাছেও ঘেঁষতে পারেনি। বাড়িতে তার বলতে কেবল বৃদ্ধা মা, বয়সের ভারে নুজ্জ। চোখে ছানি পড়া সেই মায়ের একটাই আক্ষেপ, ছেলের এখনো বিয়ে হলো না। দিন রাত সে রতনকে বিয়ের জন্য জোড়াজুড়ি করে। ওরে রতন, এবার একটা বউ ঘরে আন, আমার তো আর দিনকাল নেই। দুদিন বাদে চোখ বুঝলে তোর এক মুঠো ফুটিয়ে দেওয়ার মতো আর লোক থাকবে না রে। মায়ের এমন কথা শুনলে রতনের শ্যামলা গাল দুটো লজ্জায় রাঙা হয়ে ওঠে। সে মাথা নিচু করে লাজুক হেসে সেখান থেকে চম্পট দেয়। রতনের এই লাজুক প্রকৃতির এক অদ্ভুত ইতিহাস আছে। এই গত বছর শীতের শেষের দিকের কথা। রতনের মা নাছোড়বান্দা হয়ে পাশের গ্রাম থেকে ঘটক ডেকে এনেছিল। কথা ছিল কনে পক্ষ আসবে রতনকে দেখতে। উঠোনে চা মিষ্টির আয়োজন। রতনের মা পরিপাটি করে সব গুছিয়ে অপেক্ষায় আছেন। কিন্তু যার বিয়ে সেই রতনের দেখা নেই। সারা গ্রাম তোল পার করে খোঁজা হলো, কিন্তু ছেলে যেন কর্পূরের মতো উড়ে গেছে। শেষমেশ পড়ন্ত বিকেলে যখন পাত্রীর বাড়ির লোক হতাশ হয়ে ফিরে গেল, তখন দেখা গেল রতন গোয়াল ঘরে মাচার উপরে খড়ের গাদায় লুকিয়ে বসে আছে। মেয়েদের সামনে গিয়ে কথা বলতে হবে, এই ভয়ে আর লজ্জায় সে 3 ঘন্টা খড়ের ভেতর ঘাপটি মেরে পড়েছিল। সেই থেকে রতনের বিয়ের কথায় আর কেউ বেশি জোর করে না। তবে মায়ের দুশ্চিন্তা কমে না। সে দিনটা ছিল অমাবস্যার রাত। সারা দিন মাঠে হাড় ভাঙা খাটুনি আর নদীর চরে ছুটে বেড়ানোর পর রতন রাতের খাওয়া সেরেই নিজের তোষকহীন চৌকিতে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। চারপাশ নিস্তব্ধ, কেবল বাইরের ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে 2-1টা রাত জাগা পাখির ডানা ঝাপটানোর শব্দ। হঠাৎ মাঝরাতে এক অদ্ভুত গোঙানির শব্দে রতনের ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে বসল সে। কুপির আলোটা উস্কে দিয়ে মায়ের বিছানার কাছে যেতেই তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বৃদ্ধা মা 2 হাতে বুক চেপে ধরে খাবি খাচ্ছেন, শ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বাতাস যেন ফুসফুসে পৌঁছাচ্ছে না। গলার ভেতর থেকে একটা ভয়ঙ্কর সাঁই সাঁই শব্দ বেরিয়ে আসছে। গত কয়েকদিন ধরেই মায়ের একটু শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু আজকের অবস্থা ভয়াবহ। যন্ত্রণায় নীল হয়ে আসা মুখে মা হাঁপাতে হাঁপাতে রতনের হাতটা খামচে ধরলেন। ভাঙা দুর্বল গলায় বললেন, রতন, আমার মনে হয় আর সময় নেই রে। এই হাঁপানি তোর বাবারও ঠিক এই ব্যামোই ছিল। বংশের রোগ, আমারও খুব ভয় হয় রে বাপ। তোর বয়সকালে যদি এই রোগ তোকে ধরে, কে দেখবে তোকে? মায়ের চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। রতনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
গ্রামে কোনো ডাক্তার নেই। হাতুড়ে বৈদ্য যে একজন আছে, সেও গত সপ্তাহে শহরে গেছে মেয়ের বাড়িতে। এই অবস্থায় মাকে এখানে ফেলে রাখার অর্থ মৃত্যুর হাতে তুলে দেওয়া। রতন বুঝল যেভাবেই হোক মাকে সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। সদর হাসপাতাল এখান থেকে প্রায় 10 ক্রোশ দূরে। আর এক মুহূর্ত দেরি না করে রতন তার মরচে পড়া পুরনো ভ্যান রিক্সাটা উঠোনে বের করল। তার উপর কয়েকটা পাটের বস্তা আর একটা পুরনো কাঁথা বিছিয়ে নরম বিছানার মতো তৈরি করল। তারপর মাকে 5 কোলা করে সাবধানে ভ্যানের উপর শুইয়ে দিল। রোগীর সঙ্গে যা যা লাগতে পারে, একটা গামছা, মায়ের ওষুধের পুরনো কিছু কাগজ আর একটা মাটির জলের কুঁজো সযত্নে ভ্যানের একপাশে গুছিয়ে রাখল সে। চারদিক ঘুটঘুটে অন্ধকার, নিজের হাতটাও দেখা যাচ্ছে না। রতন একটা পুরনো কেরোসিনের লণ্ঠন ধরিয়ে মায়ের কাঁপা হাতের মুঠোয় ধরিয়ে দিল সেটা। বলল, মা, আচ্ছা তুমি এটা শক্ত করে ধরে থাকো, কিচ্ছু হবে না তোমার। আমি এক্ষুনি সদরে পৌঁছে যাব। আর নিজের সুরক্ষার জন্য ঘরের কোণ থেকে তুলে নিল তার বাবার আমলের সেই মোটা তেল পাকানো বাঁশের লাঠিটা। ভ্যানের প্যাডেলে চাপ দিল রতন। পুরনো চেইনটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল, যা রাতের নিস্তব্ধতাকে চিড়ে দিল। শুরু হলো এক ভয়ঙ্কর যাত্রা। গ্রামের সীমানা পেরোতেই শুরু হলো সেই কুখ্যাত কাদার রাস্তা। এই পথটা চলে গেছে তেপান্তরের মাঠ চিরে সোজা নদীর ধারের পুরনো শ্মশান ঘাটের পাশ দিয়ে। গ্রামের লোককথা অনুযায়ী সূর্যাস্তের পর এই পথে কেউ পা মারায় না। রাতের অন্ধকারে নাকি এই তেপান্তরের মাঠে পিশাচ আর অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। কখনো নাকি অশরীরী ছায়ামূর্তি পথচারীদের পথ ভুলিয়ে নদীর চোরা বালির দিকে টেনে নিয়ে যায়। লণ্ঠনের টিমটিমে হলুদ আলোয় রাস্তার কাদা আর এবড়ো খেবড়ো গর্তগুলো যেন দানবের মতো হাঁ করা মুখের মতো দেখাচ্ছিল। রতনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ভ্যানের চাকা কাদায় বসে যাচ্ছে, আর সে নিজের সর্বশক্তি দিয়ে প্যাডেল ঘুরিয়ে চলেছে। চারপাশের বাতাস যেন হঠাৎ করেই বড্ড বেশি শীতল আর ভারী হয়ে উঠেছে। শ্মশান ঘাটের কাছাকাছি আসতেই বাঁশবাগানের ভেতর দিয়ে বাতাস বয়ে যাওয়ার একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ রতনের কানে ভেসে এল। সে শক্ত হাতে ভ্যানের হ্যান্ডেল আর লাঠিটা চেপে ধরল, আর মনে মনে ইষ্ট দেবতার নাম জপতে শুরু করল। ভ্যান এগিয়ে চলল ঘন রহস্যময় অন্ধকারের বুক চিরে। পুরনো ভ্যান রিক্সার চাকার ঘর্ষণে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে। শব্দটা রাতের নিশ্ছিদ্র নীরবতাকে যেন করাতের মতো চিড়ে দিচ্ছিল। চারদিক এমন ঘুটঘুটে অন্ধকার যে নিজের চোখের পাতা ফেলতেও ভয় হয়। অমাবস্যার সেই জমাট বাঁধা অন্ধকারের বুকে একমাত্র ভরসা হয়ে জ্বলছে মায়ের হাতের পুরনো কেরোসিনের লণ্ঠনটি। সেই হলদেটে টিমটিমে আলোটুকু ভ্যানের সামনের কয়েক হাত কাদা রাস্তা ছাড়া আর কিছুই আলোকিত করতে পারছে না। লণ্ঠনের কাঁচের গায়ে জমে থাকা কালির আস্তরণ ভেদ করে যেটুকু আলো ঠিকরে বেরোচ্ছে, তা যেন এই অসীম অন্ধকারের বিরুদ্ধে এক অসহায় লড়াই। তেপান্তরের মাঠ পেরিয়ে ভ্যানটা এবার ঢুকল শ্মশান ঘাটের পাশের সেই কুখ্যাত বাঁশ বাগানে। এই জায়গাটার নাম শুনলেই দিনের বেলায়ও গ্রামের মানুষের বুক কেঁপে ওঠে। দুই ধারের বিশাল বিশাল পুরনো বাঁশঝাড়গুলো যেন কঙ্কালসার হাতের আঙুলের মতো রাস্তার উপর ঝুঁকে এসে এক প্রাকৃতিক সুড়ঙ্গ তৈরি করেছে। বাতাসে বাঁশ পাতার ঘষায় এক অদ্ভুত হিস হিস শব্দ হচ্ছে, যেন হাজার হাজার অদৃশ্য সরীসৃপ ফনা তুলে পাহারায় বসে আছে। বাতাসের তাপমাত্রা
হঠাৎ করেই যেন কয়েক ডিগ্রি নিচে নেমে গেল। কনকনে একটা ঠান্ডা শীতল হাওয়া রতনের শরীর ছুঁয়ে গেল। কিন্তু এই ঠান্ডার মাঝেও তার কপালে জমতে শুরু করলো বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ সেই দম বন্ধ করা নীরবতার মাঝে রতন স্পষ্ট শুনতে পেল বাঁশ বাগানের গভীর থেকে কেউ একজন ফিস ফিস করে ডাকছে, রতন, ও রতন। গলাটা রতন, যেন ঠিক তার সেই ছোটবেলায় মারা যাওয়া ও রতন। পিসিমার মতো। রতনের বুকের রক্ত জল হয়ে গেল। সে ঘাড় ঘোরাতে চাইল কিন্তু পারল না। গ্রাম্য লোককথায় সে বহুবার শুনেছে রাতের বেলা ফাঁকা মাঠে নাম ধরে ডাকলে কখনো সাড়া দিতে নেই, আর ভুলেও পিছন ফিরে তাকাতে নেই। নিশি ডাক। এই ডাক একবার শুনলে মানুষ নাকি মন্ত্রমুগ্ধের মতো জঙ্গলের গভীরে জলাভূমির চোরাবালির দিকে হেঁটে চলে যায়। রতনের হাত পা অবশ হয়ে আসতে লাগলো। তার মনে হলো ভ্যানের প্যাডেল আর 1 ইঞ্চিও চাপ দেওয়ার ক্ষমতা তার নেই। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন পাগলের মতো আছড়ে পড়ছে পাঁজরের খাঁচায়। ভয় আর আতঙ্কে সে কষে ব্রেক চেপে ভ্যানটা থামিয়ে দিতে চাইল। আর ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে ভেসে এলো তার মায়ের দুর্বল কিন্তু আশ্চর্য রকমের শান্ত আর স্থির কণ্ঠস্বর। থামিস না রতন, ওরা তোকে ভয় দেখাচ্ছে। তুই শুধু সামনের দিকে তাকিয়ে চালিয়ে যা। আমি আলো ধরে আছি। কোনো অন্ধকার তোর ক্ষতি করতে পারবে না। মায়ের এই কয়েকটা কথা যেন জাদুর মতো কাজ করল। রতনের মনে পড়ে গেল ভ্যানের পেছনে শুয়ে থাকা মানুষটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার ভয় পাওয়ার কোনো অধিকার নেই। সে দাঁতের দাঁত চেপে আবার প্যাডেলে চাপ দিল। তুমি বসো, আমরা এক্ষুনি কিন্তু পৌঁছে যাবো। বিভীষিকা যেন তখনও শেষ হয়নি। একটু এগোতেই রতনের মনে হলো ভ্যানটা হঠাৎ করে ভীষণ ভারী হয়ে গেছে। কেউ যেন পিছন থেকে ভ্যানের লোহার ডালাটা প্রাণপণে টেনে ধরেছে। রতন নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রায় দাঁড়িয়ে উঠে প্যাডেল ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু চাকাটা যেন সামনের দিকে এগোতেই চাইছে না। তার উড়ুর পেশিগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আর ঠিক সেই সময় শ্মশানের দিক থেকে ভেসে এলো একদল শেয়ালের সম্মিলিত হাড় হিম করা কান্নার শব্দ। সেই কান্নার রেশ মেলাতে না মেলাতেই রতন শুনতে পেল তার ঠিক পাশ দিয়ে কাদা রাস্তার উপর দিয়ে কেউ যেন হেঁটে আসছে। শব্দটা একদম স্পষ্ট, জল কাদার মধ্যে ভারী পা ফেলার শব্দ। কেউ একজন বা কিছু একটা ঠিক তাদের ভ্যানের সঙ্গে সমান তালে হেঁটে চলেছে। রতনের ঘাড়ের কাছে যেন কোনো এক অদৃশ্য শীতল নিঃশ্বাস আছড়ে পড়ছে। বাতাসে পোড়া মাংস আর পচা পাতার একটা অদ্ভুত বমি উদ্রেককারী গন্ধ। ভয়ে রতনের চোখের তারা স্থির হয়ে এলো। গলার ভেতরটা কাঠ হয়ে গেল। সে সে বিড়বিড় করে শুধু বলতে লাগলো। মায়ের গলা আবার শোনা গেল পিছন থেকে। এবার গলাটা যেন আরো দৃঢ়। ভয় পাস নে বাপ আমার, চোখ বুঝিস না, সামনের দিকে চেয়ে থাক। ওগুলোর দিকে কান্দিস না তুই। রতন আর চোখে একবার পিছনে তাকাল। এক আশ্চর্য দৃশ্য। চারপাশের সেই ভয়াবহ দানবীয় অন্ধকারের মাঝে ভৌতিক বাতাস আর অদৃশ্য অশরীরীদের আস্ফালনের মাঝেও মায়ের হাতের লণ্ঠনের আলোটা একবারের জন্যও কাঁপছে না।
বাতাসের এত দাপট, তবু লণ্ঠনের ভেতরের সেই ছোট্ট আগুনের শিখাটি যেন স্থির, অচঞ্চল, এক দৈব শক্তির মতো জ্বলছে। মায়ের মুখটা সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো বন্ধ, কিন্তু মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। যেন এক অলৌকিক মাতৃশক্তি তার সন্তানকে সমস্ত অশুভ ছায়া থেকে আগলে রেখেছে। মায়ের হাতের সেই নিষ্কম্প আলোর দিকে তাকিয়ে রতনের মনের সবটুকু ভয় যেন নিমেষে কর্পূরের মতো উড়ে গেল। হাতের লাঠিটা ভ্যানের পাদানিতে শক্ত করে আটকে রেখে সে এক অমানসিক শক্তিতে প্যাডেল ঘোরাতে শুরু করল। কাদার শব্দ, শেয়ালের কান্না আর ফিসফিসানি ডাক, সবকিছুকে পেছনে ফেলে রতনের ভ্যান অন্ধকার চিরে সামনের দিকে ছুটে চলল। দীর্ঘ 3 ঘন্টার এক অমানসিক স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর পূবের আকাশে যখন ভোরের প্রথম ধূসর আলো ফুটতে শুরু করেছে, তখন সদর হাসপাতালের বিশাল লোহার গেটটার সামনে এসে পৌঁছাল রতন। তেপান্তরের মাঠ আর শ্মশানের সেই অভিশপ্ত দম বন্ধ করা অন্ধকার এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে, কিন্তু রতনের শরীরের প্রতিটি পেশি তখন যন্ত্রণায় আর্তনাদ করছে। একটানা প্যাডেল ঘুরিয়ে তার উড়ুর শিরাগুলো ফুলে উঠেছে, সারা শরীর ঘামে আর কাদায় মাখামাখি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির মতো আছড়ে পড়ছে পাঁজরের গায়ে। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে এসে ভ্যানের ব্রেকটা কষতেই রতনের শরীরের শেষ বিন্দু শক্তিটুকু যেন নিঃশেষ হয়ে গেল, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার ক্ষমতা তার রইল না। প্যাডেল থেকে পাহড়কে সে শটান মাটিতে আছড়ে পড়ল। ডাক্তার, হাত থেকে ছিটকে পড়ল আত্মরক্ষার সেই বাঁশের লাঠিটা। গেটের বাইরে ভ্যান থেকে এক কাদামাখা মানুষকে এভাবে পড়ে যেতে দেখে ডিউটিতে থাকা 2জন নার্স আর ওয়ার্ড বয় তড়িঘড়ি ছুটে এলেন। তাদের পেছন পেছন বেরিয়ে এলেন একজন ইমার্জেন্সির প্রবীণ ডাক্তারবাবু। রতন মাটিতে উপুর হয়ে শুয়ে হাঁপাচ্ছিল। তার শ্বাস প্রশ্বাস এত দ্রুত বইছিল যে কথা বলার মতো অবস্থাও ছিল না। তবু ধুলোমাখা হাতটা ভ্যানের দিকে বাড়িয়ে বুক ফাটা আর্তনাদের মতো ভাঙা গলায় সে বলে উঠল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মাকে বাঁচান। আমার মায়ের খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। দয়া করে মাকে একটু দেখুন ডাক্তারবাবু, দেখুন একটু। দেখি। ডাক্তারবাবু দ্রুত পায়ে ভ্যানের দিকে এগিয়ে গেলেন। ভোরের ঠান্ডা বাতাসে ভ্যানের ওপর শুয়ে থাকা বৃদ্ধার শরীরটা একটা পুরনো কাঁথায় ঢাকা। ডাক্তারবাবু সযত্নে কাঁথাটা সরিয়ে বৃদ্ধার মুখের দিকে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তেই তার কপালের ভাঁজগুলো গভীর হয়ে উঠল। তিনি থমকে গেলেন। বৃদ্ধার চোখ দুটো আধ বোঝা, মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। ডাক্তারবাবু দ্রুত তার স্টেথোস্কোপটা কানে লাগিয়ে বৃদ্ধার বুকের বাঁ দিকে রাখলেন। কোনো স্পন্দন নেই। এরপর তিনি বৃদ্ধার হাতের কবজিটা চেপে ধরলেন নাড়ির গতি বোঝার জন্য। হাতটা স্পর্শ করা মাত্রই ডাক্তারবাবু যেন ছ্যাঁকা খেয়ে হাতটা সরিয়ে নিলেন। তার চোখে মুখে এক স্পষ্ট বিস্ময় আর আতঙ্কের ছাপ ফুটে উঠল। তিনি বৃদ্ধার হাতটা একটু ওপরে তোলার চেষ্টা করলেন, কিন্তু হাতটা আড়ষ্ট, কাঠের মতো শক্ত। নার্সরা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই ডাক্তারবাবু মাথা নেড়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন মাটিতে পড়ে থাকা হাঁপাতে থাকা রতনের দিকে। তার গলার স্বর অদ্ভুত রকম ভারী শোনালো। দেখলেন ডাক্তারবাবু? তুমি কার কথা বলছো ভাই?
কাকে বাঁচানোর কথা বলছো তুমি? ওনার শরীর তো বরফের মতো ঠান্ডা আর শক্ত হয়ে গেছে। অন্তত 5-6 ঘন্টা আগে ওনার মৃত্যু হয়েছে। তুমি বুঝতে পারোনি? কথাগুলো যেন কয়েক হাজার ভোল্টের বিদ্যুতের মতো আঘাত করল রতনকে। তার কানের কাছে যেন লাখ লাখ মৌমাছি একসঙ্গে গুঞ্জন করে উঠল। 5-6 ঘন্টা? রতনের ঠোঁট দুটো অবিশ্বাসে কেঁপে উঠল। সে কোনো ক্রমে টলতে টলতে উঠে দাঁড়াল। মাথায় আকাশ ভেঙে পড়ার অনুভূতিটা ঠিক কেমন রতন আজ এই মুহূর্তে নিজের হাড়ে মজ্জায় টের পাচ্ছে। তার পা দুটো থর থর করে কাঁপছে। 5-6 ঘন্টা আগে মৃত্যু, তার মানে সে যখন ভ্যানে করে মাকে তুলছিল অথবা অথবা তার ঠিক পরেই গ্রামের সীমানা পার হওয়ার আগে মায়ের মৃত্যু হয়েছে। কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? রতনের স্তব্ধ পাথর হয়ে যাওয়া মস্তিষ্ক যেন এক চরম বিভীষিকার হিসেব মেলাতে বসল। মা যদি মাঝরাতেই কিংবা যাত্রা শুরুর মুখেই মারা গিয়ে থাকে, তাহলে তাহলে এই দীর্ঘ 3 ঘন্টা ঘুটঘুটে অন্ধকারে ওই পিশাচ আধ্যাত্মিক রাস্তায় লণ্ঠনটা ধরে রেখেছিল কে? রতনের চোখের সামনে ভেসে উঠল সেই দেবান্তরের মাঠ, শ্মশানের ধারে সেই বাঁশ বাগান, শেয়ালের কান্না আর কাদার উপর সেই ভারী পায়ের শব্দ আর অশরীরীদের ফিসফিসানি। যখন ভয়ের চোটে রতনের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন তখন ঠিক তার ঘাড়ের কাছে ভ্যানের পেছন থেকে কে কথা বলছিল? থামিস না রতন, ওরা তোকে ভয় দেখাচ্ছে। তুই শুধু সামনের দিকে তাকিয়ে চালিয়ে যা, আমি আলো ধরে আছি। রতন পাগলের মতো ছুটে গেল ভ্যানের কাছে। মা, মা, মায়ের নিথর বরফ ঠান্ডা শক্ত হাতটার দিকে তাকালো সে। সেই হাতের মুঠোয় তখনও শক্ত করে ধরা রয়েছে সেই পুরনো কেরোসিনের লণ্ঠনটা। ভোরের আলো ফুটতেই লণ্ঠনের তেলের শেষ বিন্দুটি পুড়ে গিয়ে তার ভেতরে শিখাটা এইমাত্র দপ করে নিভে গেল। যেন যার কাজ ছিল তার ডিউটি শেষ হল। একটা শিরদাঁড়া হিম করা ভয়, আর তার চেয়েও 1000 গুণ বেশি এক বুক ভাঙা আবেগ রতনের দু চোখে জলের ধারা নামিয়ে আনল। সে ভ্যানের উপর আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। ভয়ের কোনো অশরীরী পিশাচ নয়, গ্রামের ওই অভিশপ্ত শ্মশানের কোনো অতৃপ্ত আত্মা নয়। রতন আজ বুঝতে পারল দুনিয়ার সবচেয়ে বড় অলৌকিক শক্তি হল একজন মায়ের ভালোবাসা। মৃত্যু এসে তার মায়ের নশ্বর দেহটা কেড়ে নিয়েছিল ঠিকই, কিন্তু মায়ের সেই মাতৃসত্তা, তার অবিনশ্বর আত্মা হাসপাতাল পর্যন্ত তার ভীতু লাজুক ছেলেটার পাহারাদার হয়ে সঙ্গে এসেছিল। মা জানত তার ছেলেটা বড্ড একা, বড্ড ভীতু। ওই অন্ধকার পিশাচ আধ্যাত্মিক ভয়ঙ্কর রাস্তা তার ছেলের পক্ষে একা পার হওয়া সম্ভব নয়। তাই তো মৃত্যুর ওপার থেকে ফিরে এসে নিজের মৃতদেহে ভর করে এক মৃত মা তার সন্তানের জন্য শেষ বারের মতো আলো ধরে রেখেছিল। ভোরের আলোয় সদর হাসপাতালের চত্বরে রতনের সেই হাহাকার আর কান্নার শব্দ যেন বাতাসকে ভারী করে তুলল। সেখানে ভয় আর শোক মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সেই শূন্যতার মাঝে এক শাশ্বত অলৌকিক মাতৃপ্রেমের কাছে মাথা নত করে দাঁড়িয়ে রইল এক জাগতিক সকাল। প্রকৃতির এই শান্ত মায়াবী রূপের ঠিক উল্টো দিকে রতনের বুকের ভেতরটা তখন মহাশূন্যের মতো ফাঁকা আর হাহাকারে ভরা। সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে ভ্যানের পাশে। চোখের পলক পড়ছে না, শুধু দু চোখ বেয়ে অবিরত গড়িয়ে পড়ছে
নোনা জলের ধারা। তার দৃষ্টি নিবদ্ধ মায়ের সেই নিথর বরফ ঠান্ডা ফ্যাকাশে মুখটার দিকে। হঠাৎ ভোরের সেই নিস্তব্ধতা চিরে একটা তীক্ষ্ণ শব্দ হল। রতনের মায়ের সেই মৃত আড়ষ্ট হাতের মুঠো থেকে ধীরে ধীরে আলগা হয়ে নিচে খসে পড়ল লণ্ঠনটা। সেই কাঁচ ভাঙার শব্দটা শুধু একটা লণ্ঠন ভাঙার শব্দ ছিল না, এ যেন রতনের মাথার উপর থেকে শেষ ছাদটুকু ধসে পড়ার শব্দ। তেল ফুরিয়ে যাওয়া, নিভে যাওয়া ওই ভাঙা লণ্ঠনটার মতোই রতনের বুকের ভেতরটাও যেন এক লহমায় টুকরো টুকরো হয়ে গেল। রতন আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার দুই হাঁটুর জোর নিমেষে ফুরিয়ে এলো। ধপ করে মাটিতে বসে পড়ল সে। তার চোখের সামনে ছড়িয়ে আছে লণ্ঠনের ভাঙা কাচের টুকরো, যার গায়ে লেগে আছে কালির আস্তরণ। কাঁপা কাঁপা হাতে রতন এগোলো সেই দিকে। মাটি থেকে তুলে নিল লণ্ঠনের সেই ভাঙা দুমড়ে যাওয়া লোহার কাঁচাটা। ভাঙা কাঁচের তীক্ষ্ণ ধার তার আঙুল কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। শরীরের কোনো যন্ত্রণাই যে এখন তার কাছে পৌঁছচ্ছে না। সেই ভাঙা রক্তমাখা লণ্ঠনটাকে দু হাতে পরম আদরে, পরম নির্ভরতায় নিজের বুকের কাছে টেনে নিল। ঠিক যেভাবে ছোটবেলায় কালবৈশাখীর রাতে মেঘের গর্জনে ভয় পেলে সে ছুটে গিয়ে মায়ের বুকে মুখ লুকোত, ঠিক সেইভাবেই লণ্ঠনটাকে সে জাপটে ধরল। লণ্ঠনটা বুকে চেপে ধরে এক বুক ফাটা গগনভেদী আর্তনাদে ডুকরে কেঁদে উঠল রতন। তার গলা ছিঁড়ে বেরিয়ে এলো এক অনাথ সন্তানের সবচেয়ে অসহায় ডাক। ও মা, তুই আমার একা ফেলি কোথায় গেলি মা? আমি যে বড্ড ভীতু মা, তুই তো জানিস। এবার আমি অন্ধকারের হাত থেকে বাঁচবো কি করে? রতনের সেই করুণ হৃদয় বিদারক হাহাকারে হাসপাতালের ডাক্তার, নার্স থেকে শুরু করে উপস্থিত সবার চোখের কোণ চিকচিক করে উঠল। বাতাস ভারী হয়ে এলো এক অদ্ভুত বিষণ্ণতায়। চোখের জলে ভাসতে ভাসতে রতন বুঝতে পারল মৃত্যু হয়তো মায়ের শরীরটাকে চিরতরে কেড়ে নিয়েছে, কিন্তু তার এই লাজুক ভীতু ছেলেটাকে পিশাচদের হাত থেকে বাঁচাতে মা তার জীবনের শেষ স্পন্দনটুকু, শেষ ভালোবাসাটুকু ওই লণ্ঠনের আলোতেই রেখে গিয়েছিল। ভোরের নরম আলোয় ভাঙা লণ্ঠনের খাঁচা বুকে জড়িয়ে এক অসহায় মাতৃহারা সন্তানের সেই ডুকরে ওঠার কান্নায় সেদিন হয়তো অলক্ষ্যে আকাশের দেবতারও চোখ ভিজে গিয়েছিল। শুনলেন শ্মশান ধারের বাঁশবাগান। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং হাইপ দিতে ভুলবেন না। প্রত্যেকবারের মতো আজও কিন্তু গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। আচ্ছা, যদি আপনি সম্পূর্ণ গল্পটি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে বলুন তো, আমাদের আজকের এই গল্পে পাশের গ্রামের কনেপক্ষ যখন রতনকে দেখতে এসেছিল তখন রতন কোথায় লুকিয়েছিল? খুব সহজ একটা প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন রানা দেব, আকাশ, নিয়ন আহমেদ, সদানন্দ বেরা, রুমনা, চিন্ময় মণ্ডল, শুভঙ্কর দাস, অমিতা ঠাকুর, সমীর সরকার, সুরজিৎ রায়, চিরঞ্জিত রায়, জসিমউদ্দিন, মহিউদ্দিন, অমিতা ঠাকুর, প্রিয়াঙ্কা প্রামাণিক, আমান, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, সপ্তম পাল, রিনা বাঝার, তমাল ইসলাম, সৌমেন দে, প্রদীপ মণ্ডল, টুকু মাইতি, গিরিধারী মাইতি, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, শ্রীমন্ত মণ্ডল, ভরত হালদার, মৌসুমী মান্না, অনিক মান্না, কাজল দাস, মাহিম, সনাতন রায়, ভমর চাঁদ, বাণী চাঁদ, অঙ্কিত চাঁদ, জাকির গাজী, খগেন বর্মন, ইমরান সর্দার, মজিহিত সর্দার, পায়েল দাস, জয়ন্তী দাস, সুদীপ দাস, সৌমেন দাস, শেখ আজহার আলী এবং সৌরভ। আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন। আজও আর দেরি না করে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানিয়ে ফেলুন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই। আবার দেখা হবে আগামী এপিসোডে আরেকটা
টান টান উত্তেজনায় ভরা রোমাঞ্চকর গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।